শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি রিয়া। আর আজ বিশেষ একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আগের যুগে যখন বিয়ে বাড়ি ছিল, তখন বিয়ে বাড়ি মানেই ছিল চন্দন কাঠের নকশা দিয়ে মুখ সাজানো, আর সেই সাথে পাড়ার দিদিদের হাতে সাজিয়ে দেওয়া নববধূ। কিন্তু যুগের সাথে যুগ পাল্টিয়েছে, দিনের সাথে দিন পাল্টিয়েছে। এখন হয়েছে মেকআপ আর্টিস্টের যুগ। এখন বিয়েবাড়ি মানেই বিরাট একটা রমরমা ব্যাপার। সঙ্গীত অনুষ্ঠান দিয়ে শুরু করে, আইবুড়ো ভাত দিয়ে শুরু করে, গায়ে হলদি দিয়ে শুরু করে, বিয়ে বৌভাত সবটাই চলে মেকআপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যানের ওপর। আজ আমি যার সাথে আছি, তিনি টাকির একজন বিশিষ্ট ব্যক্তি, বলতে গেলে মোস্ট পপুলার মেকআপ আর্টিস্ট। সমস্ত মানুষই আজ টাকিতে তাকে চেনে, কে না চেনে না তাকে। সেই সাথে আছে তার প্রচুর স্টুডেন্টের সম্ভার, এবং দিদির নামও আছে টাকিতে, প্রচুর খ্যাতিও আছে প্রচুর। আমার সাথে আছে আজ মেকআপ আর্টিস্ট তনুশ্রী দি। দিদি, তোমাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই। দিদি, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করব, যে এই যে মেকআপ আর্টিস্ট হওয়ার তোমার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা তুমি কবে থেকে দেখলে, এবং এই যে লং জার্নি মেকআপ আর্টিস্ট হওয়ার, সেই জার্নিটা সম্পর্কে তুমি যদি বলো আমাদেরকে। এটা তো অনেকটাই লং জার্নি। প্রথমত এটা শুরুই হচ্ছে 10-12 বছর আগে। হয় না, মানুষ সমস্যায় না পড়লে সেটা থেকে উঠতে পারে না, ঠিক আছে, এবার বা কিছু শিখতে পারে না। তো আমার গল্পটাও কিছুটা তাই, কিন্তু তার থেকেও বড় কথা, আমার ছোটোবেলা থেকেই একটা সাজগোজের প্রতি, একটা প্রেজেন্টেবল হওয়ার প্রতি একটা ভীষণই ইচ্ছা, বা কি রিসার্চ করা যে ওটা কিভাবে হয়, সেটা কিভাবে হয়। একটা ছোট্ট গল্পই বলি। আমি তখন ক্লাস 2-3-তে পড়ি, তখন আমার বোন হয়। তো বোনকে কাজল পরাতো মা। টিভিতে সিনেমায় দেখতাম কারিনা কাপুর সবাইকেই চোখের উপর আইলাইনার পরছে। এবার আমি তো জানি যে কাজলটা সাধারণত চোখের তলাতেই পড়ে, তো উপরে এটা কি? তো ভীষণ একটা কোয়েশ্চেন মার্ক ছিল নিজের মধ্যে, যে ওটাকে আলাদা করে আইলাইনার বলে, সেটা আমি জানতাম না। তো আমি নিজে কী করলাম, একটা দেশলাই কাঠি নিয়ে ওই কাজলটা তুলে চোখের ওপরে পরেছিলাম। তারপরে আমার পাশের বাড়ির এক পিসিমণি দেখে বললেন যে, তুই আইলাইনার কোথায় পেয়েছিস, বাবা কি কিনে দিয়েছে? তখন আমি শুনলাম যে জিনিসটার নাম আইলাইনার। তো যাই হোক, ছোটো থেকে একটা ন্যাক ছিল ওই বিষয়গুলো জানার প্রতি। কিন্তু বিষয়টা আমি যখন 11-12-এ পড়ি, বিশেষ করে এই সুন্দরবনে, এই টাকিতে আসা আমার হচ্ছে 2008 সালে, ঠিক আছে। ছোট থেকে আমি এখানে ছিলাম না, আমি কলকাতায় থাকতাম। এখানে বাবার কাজের সূত্রে আমরা ওখানে থাকতাম, আর এখানেই তোমার ব্যাওকাঠি বলে যে জায়গাটি আছে, ওইখানে আমাদের দেশের বাড়ি। আমরা 2008 সালে টাকিতে চলে আসি বাড়ি করে। আগে আমরা থাকতাম দমদমে, ছোটোবেলা থেকেই সেখানেই আমাদের কাটানো সময়। এবার 11-12 এখানে যখন আসি, তারপর থেকেই তারপরেই বাবা কিছুদিন পরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, তো তার থেকে কিছু একটা অ্যামাউন্ট পায়, সেটা দিয়েই আমাদের তারপরে 3 বছর চলে, ঠিক আছে। বাবা অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়েন সেই সময়, প্যারালাইসিসড হয়ে পড়েন, লেফট সাইড পুরোই পড়ে যায়, এতটাই হয়েছিল, হ্যামারেজ হয়েছিল। তো তারপর সেই বসে বসে খাওয়াতে আমাদের 3 বছরে সেই অ্যামাউন্টটা পুরো চলে যায়, ঠিক আছে। সেই সময় আমিও ছোট, বোন তো ছোটই, আমি 11-12 পড়ছি। তারপরে কলেজে ইচ্ছা ছিল MA পড়বো। অ্যাকচুয়ালি আমার মেন টার্গেট ছিল কসমেটোলজি নিয়ে পড়ার। এবার সেখানে অবশ্যই একটা বিগ অ্যামাউন্ট দরকার ছিল, সেটা আমি বুঝতেই পারছিলাম ওরকম কিছু হবে না, আমাকে আলাদা কিছু করতে হবে। এবার তার থেকে বড় কথা, তারপরে 11-12-এর পরে আস্তে আস্তে বোনকে নাচে ভর্তি করাই। ওখানে অনেক নাচের মেয়েরাও ছিল, তো তাদেরকে টুকটাক সাজাতাম। তা পারিশ্রমিক হিসাবে আমার খুব মনে আছে, এক কাকিমা আমাকে 100 টাকা দিয়েছিল প্রথম, ঠিক আছে। দেওয়ার পরে সে বলল, তনুশ্রী তুমি মিষ্টি খেও, বা তুমি কিছু একটা কিনে নিও। তখন সেটা পেয়ে না আমার মাথায় কাজ করছিল যে হ্যাঁ, আমি তো কিছু একটা তাহলে এইটা নিয়ে করতে পারি, কিছু একটা এই বিষয়টা নিয়ে ভাবতে পারি।
তারপরে আস্তে আস্তে এটা মানে সাজানো শেখার প্রতি একটা দৃঢ় আকাঙ্ক্ষা গজায়। তখন আমি বিউটি পার্লারে আগে কি আমরা যখন বিয়েবাড়ি হতো, বিয়েবাড়ি পড়তো, সাধারণত বউরা মানে ব্রাইডরা কোথায় সাজতো, যে হ্যাঁ পার্লারে গিয়ে সাজবো, যে বিউটিশিয়ান তার কাছে গিয়ে সাজবো। আগে যে মেকআপ আর্টিস্ট এই কনসেপ্টটাই ছিল না, একদম না। তো যার জন্য এবার তখন আমি পার্লারে গিয়ে গিয়ে বলতাম যে দিদি মেকআপ শেখাও। বলতো হ্যাঁ শেখাই, কিন্তু বিউটিশিয়ান কোর্সের সাথে এই শিখতে হবে, ওর সাথেও আছে। কিন্তু কোথাও গিয়ে আমার যেন ঠিক মানে নিশানা লাগছিল না। তা ঠিক আছে, তারপরে এক দিদির এতে আমি আমার টাকি পৌরসভা থেকে ওই এনজি থেকে যেমন বিউটিশিয়ানের কোর্স করায়, সেরকম তাতেই ভর্তি হলাম। সেখানে কোনো পয়সার দরকার হয়নি, হয় না, ওখানে ফ্রিতেই ওনারা শেখান। ওখান থেকে আমি শিখেছি, বিউটিশিয়ানের কোর্স করেছি। তখন টুকটাক হাত খরচ চালানোর জন্য করতাম। তারপরে টিউশনি পড়ানো শুরু করলাম, ওই টুকটুক করে টাকা জমাতাম। তারপরে কোথাও গিয়ে মনে হলো না, মেকআপ প্রোডাক্ট কিছু একটা কেনার দরকার আছে, তাহলে ফিনিশিংটা আমি বেটার পাবো। তখন ওই 100 টাকা করে করে জমিয়ে জমিয়ে আমি একদিন মানে শুনলাম যে নিউ মার্কেটে গেলে নাকি মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। তো সেখানে গিয়ে এই দোকান ও দোকান ঘুরেছি। সবথেকে বড় কথা, আমার হাজব্যান্ড খুব মানে সাপোর্টার, মানে ভীষণই সাপোর্ট করেছেন। উনি নিজে পড়াশোনায় খুবই ব্যস্ত থাকতেন সেই সময়, কিন্তু তাও ঠিক আছে তুমি যেতে চাইছো চলো, সময় দিয়েছে আমাকে। তো গিয়ে ঘুরে 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 এবার আমি বলছি, তারা অনেক কিছু দেখাচ্ছে এ করছে, তখন বুঝলাম যে না, এইভাবে হবে না। এইভাবে এরকম করে করে না আমি বহুবার মার্কেটে ঘুরেছি, ঘুরে ঘুরে প্রোডাক্ট চিনেছি, বুঝেছি। এবার তখন কি ওই ল্যাকমির মেয়ে থাকতো এ থাকতো, যে প্রপার সাজ বা প্রপার বিষয়গুলো তখন ছিল না, বা ইউটিউব ব্যাপারটাও ছিল না যে সেটা দেখে আমি শিখবো। এবার নিজে নিজে নিজের যে এখন আমি নিজে নিজে কিছু আগে এমন কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতাম, এখন সেইগুলো মানে সবাই করে। এবার সবথেকে বড় কথা, আমি মানে ওই সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবেই তেমনভাবে যুক্ত ছিলাম না, যার জন্য বলতে পারো এখন সেই পপুলারিটিও আমার আসেনি, বা ওই বিষয়ে আমি একটু মানে কি বলবো, অলস। হ্যাঁ, তো যে আমার স্টুডেন্টরাও এখন বলে যে দিদি তুমি কাজ করো, তুমি পোস্ট করো না কেন, এটা পোস্ট করো না কেন, ওটা করো না কেন। ধুস, আমার ভালো লাগে না এরকম একটা ব্যাপার। মানে আগে আমার মেয়েরা বলতো দিদি তুমি এই সিজনে কত সাজিয়েছো, তাই একটাও ছবি দেখলাম না আমরা ফেসবুকে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, এবার আমার না মানে সবসময় জানার, শেখার, এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছা ছোট থেকে। মানে কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করলে কি হবে ফেসে, বা ক্রিম বা হেয়ার, যে কোনো কিছুতে। মেকআপ প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট তো আছেই। মানে এক্সপেরিমেন্ট করে যে আমি কত টাকা নষ্ট করেছি, মানে সেই টাকা যদি আজ আমি জমাতাম, মানে হয়তো আরও অনেক কিছু আমি করতে পারতাম। এইভাবে টুকটুক করে যখন মানে সাজাচ্ছি, তখন বললো যে বাহ তুমি তো খুব ভালো সাজাও, আমার মেয়েকে একটু সাজিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে চলো। তো সেখান থেকে প্রথম আমি ব্রাইডের পারিশ্রমিক পাই 5,000, এই সরি 500 টাকা, 500 টাকা। তো সেটা 2019। হ্যাঁ, তারপর সেখান থেকে মানে আস্তে 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 এখন আমার ব্রাইড ঢোকে দিনে 5টা 6টা, ঠিক আছে। এইবার তো যাই হোক, সেই ভরসাটা মানুষ আমাকে করেছে, বা আমি কাজটা সেইভাবে তাদের জন্য করতে পেরেছি। আরও চাই ভালোভাবে কাজ করতে, আরও ভালো সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করব, সেইগুলো চেষ্টা করছি। তো দিদির জার্নির কথা আমরা শুনলাম। হ্যাঁ, এটা সত্যি, দিদি কিন্তু দিদির প্রতিভার কথা কখনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে না, আমরাও দেখি না, কিন্তু যতটা আমরা জানতে পারি দিদির স্টুডেন্টের মাধ্যমে, পুরোটাই দিদির স্টুডেন্টের মাধ্যমে আমরা জানতে পারি। আর দিদি নিজের প্রতিভাকে প্রকাশ করে না বলে এমনটা নয় যে দিদির পপুলারিটি নেই। সে একটু আগেই বলেছি, সারা টাকি জুড়ে দিদির নাম। মেকআপ আর্টিস্ট নাম করলে একটাই নাম, তনুশ্রীদি। তো তনুশ্রীদিকে পরবর্তী প্রশ্ন যেটা করব, দিদি তুমি বাস্তবটাকে খুব কাছ থেকে দেখেছো, অভাবটাকে খুব কাছ থেকে দেখেছো তুমি। তো এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ের ফিনান্সিয়ালি স্ট্রং হওয়া দরকার, নিজের ইনকাম রোজগার করা অবশ্যই দরকার। কিন্তু কিছু কিছু মেয়ে আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব ঘরের মেয়ে, তাদের হয়তো সামর্থ্য নেই। এই যে মেকআপের যে কসমেটিক্সগুলো, এগুলো খুব কস্টলি হয়, তোমরা জানো। সেগুলো কেনার জন্য তাদের সামর্থ্য নেই। সত্যি কথা বলতে অনেকের হয় না, ইচ্ছা থাকলেও অনেকে পেরে ওঠে না। এমনকি তোমাদের কাছে যারা শিখতে আসে স্টুডেন্ট হিসেবে, তোমাদের যে মান্থলি একটা অ্যামাউন্ট থাকে, সেটাও তাদের অনেক সময় দেওয়া
মানে সাধ্যের ভিতরে হয়ে ওঠে না। তো তোমার কাছে যেসব স্টুডেন্টরা শিখতে আসে এবং এই যে গরিব নিম্ন মধ্যবিত্ত মানে ছাত্রীদের জন্য তোমার কাছে কী সুযোগ সুবিধা রেখেছো, তুমি কী পরিষেবা রেখেছো যাতে তারা তোমার কাছে সহজ সুলভভাবে এই মেকআপটাকে নিয়ে শিখতে পারে? একদম ঠিক কথা বলেছো। মানে তোমার সাথে আগে আমার এই বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু তুমি আমার একদম মনের কথা বলেছো। সেটা হচ্ছে, দেখো মানে এটা তো ঠিকই যে সব মেয়েকে স্বাবলম্বী হতে হবে, মেয়ে বলে নয়, প্রত্যেকজনকে এখনকার যা মানে সময় এসে গেছে, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করতে হবে। একটা পকেট মানি বা একটা ইনকাম সে যদি করতে পারে, সে সচ্ছলভাবে তার জীবনটা কাটাতে পারবে। তো যাই হোক, সেটা থেকে বেরিয়ে এসে আমি মেন কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে এটা মানে আমি সত্যিই মানে অভাবকে সত্যি একদম এতটা কাছ থেকে দেখেছি। মানে এখন এমনভাবে চলি, সবাই হয়তো ভাবে যে বা দিদির প্রচুর টাকা আছে, এই সেই হেনা তেনা, কিন্তু না। মানে এমনও দিন গেছে, মানে আমি বোন আলু ভাতে ভাত খেয়েছি, আর আমার বাবাও হয়তো আলু ভাতে দিয়ে খেয়েছে, মা দেখা যাচ্ছে জল দিয়ে মেখে খেয়ে নিয়েছে, আধপেটা করে খেয়েছে, এরকমও দিন গেছে। ঠিক আছে, মানে যেখানে আমরা কলকাতাতে সচ্ছলভাবে ছিলাম, সেখানে এখানে এসে এই অবস্থা। তার মানে ছোটোবেলাতে কষ্ট কাটেনি, তারপরে এই মানে কি 11-12, তারপরে কলেজ লাইফ মানে কি মেয়েরা নতুন নতুন ড্রেস পরবে, নতুন নতুন ব্যাগ, জুতো, সব কিছু একটা অন্য রকম থাকে। সেখানে মানে অভাব দেখছি চোখের সামনে। তো যাই হোক, সেই জায়গা থেকে সেই সময় বা তার পরের থেকে আমার মানে এই বিষয়টা শেখার জানার ভীষণই ইচ্ছা ছিল, শিখতেও চেয়েছি বহু মানুষের কাছে। অনেকে ইগনোর করেছে, শেখাতে চায়নি, বলতে চায়নি। ঠিক আছে। তারপরে মানে আমার যখন বিয়ে হওয়ার পরে মানে আমার শ্বশুরমশাই, মানে বিয়ের আগেও আমি টুকটাক ব্রাইডাল করতাম, টুকটাক না, ভালোই শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি কখনো কারোর কাছে শিখিনি। কিন্তু যতটা করেছি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে করে, যে কার পরে কোনটা দিয়ে কী করলে কী হবে। এবার এই এক্সপেরিমেন্টেও আমি মানে নিজের টিউশনির টাকা, মানে বাচ্চাদের যাদের আমি পড়াতাম, সেই টাকাগুলো জমি প্রোডাক্ট কিনতাম, কিনে এক্সপেরিমেন্ট করেছি। যাই হোক, এবার মানে এখানে সবাই কাছে শিখতে চেয়েছি, শিখতে পারিনি। তারপর যাই হোক, আমি যেটা বলছিলাম, শ্বশুরমশাই বললেন, ওনারা আমার শ্বশুর শাশুড়ি বা আমার মানে হাজব্যান্ডের ফ্যামিলি, ওনারা খুবই এডুকেটেড। এবার ওনারা কেউই বাড়ি বসে থাকাটা পছন্দ করেন না। ওনারা চায় যে কিছু একটা করো, পড়াশুনোর মধ্যে থাকো, ডিএলএড করো, বিএড করো, এইসব। কিন্তু আমাকে একদিন খাবার টেবিলে বসে আমার বিয়ের ঠিক 3-4 মাস পরে আমার শ্বশুরমশাই আমাকে বললেন যে তুমি কী করবে বা কী পড়াশুনো করতে চাও বা কী চাকরি করতে চাও বলো, তাহলে সেই হিসাবে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমার মাথায় একটাই জিনিস মানে ঘুরছিল যে আমি মেকআপ শিখবো। এবার এইটা যদি আমি ওনাকে বলি, উনি কথাটা কিভাবে নেবে আমি তো বুঝতে পারিনি। তো যার জন্যে আমি মানে ওনাকে বলতে পারিনি। রাত্রে হাজব্যান্ডকে বলেছিলাম যে জানো, বাবু আমাকে এই কথা বলছিল, কিন্তু আমি তো ওটাই শিখতে চাই, কি মানে কি করে বলবো কথাটা। বলছে ওটা কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে ওসব কোনো ব্যাপার না, তুমি বলো। কিন্তু আমার শ্বশুরমশাই একটু ওই পার্লারের কাজটা খুব একটা পছন্দ করতেন না। ঠিক আছে, কিন্তু কেউই সেইভাবে পছন্দ করতো না। ইভেন আমার একদম তাই, ইভেন আমার মানে নিজের ফ্যামিলির লোকও এরকম বলেছে। আমি যখন মানে তখন কলকাতায় থাকতাম, সেই সময় আমাকে একজন বলেছিলেন যে তুই কি হবি, মানে সেই হিসাবে তুই 11-এর সাবজেক্টটা নিবি, 12-এর সাবজেক্টটা নিবি। যেহেতু আমি তখন মাধ্যমিক, মানে কলকাতায় আমার মাধ্যমিক দেওয়া, তখন আমি বলেছিলাম আমার না খুব বিউটিশিয়ান হওয়ার ইচ্ছা, আমি বিউটিশিয়ান শিখবো, কোর্স করব। মানে এতটাই হেয় করেছিল আমাকে, এখন তারাই এখন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, ভালো লাগে সেই জায়গাটা। এবার তো যাই হোক, যেটা তুমি আমাকে জিজ্ঞাসা করলে স্টুডেন্টদের জন্য আমি কি করেছি, যেহেতু আমি শিখতে পারিনি, আমি অপরচুনিটি পাইনি, বা আমার খামতির জায়গাটা আমি চাই অন্য কাউকে আমি দেব না। প্রথমত বলি, ওদের জন্য আমি যেটুকু যা করেছি সেটা হচ্ছে ফিজটা খুব সীমিত রাখি। আচ্ছা, নেক্সট তারপর এমন করেছি এখন, সেটা হচ্ছে আগে কি হতো, মানে অনেক সময় কি আমি খোঁজ করে করে দেখতাম উনি কেমনভাবে চলছে, কেমনভাবে চলছে, এইভাবে বুঝতাম। কিন্তু বুঝলাম যে এইভাবে হবে না। আর সত্যি কথা বলতে, এটা তো আমাদের বুঝতে হবে আমাদের এলাকাটা কেমন। কেউই না সাজার জন্য, এখন একটা ব্রাইড সাজার জন্য হতে পারে এখন সে 10-15 হাজার টাকা দিতে পারছে, কিন্তু তুমি 4 বছর পিছিয়ে যাও, সে দিতে পারতো না। বা 1000 টাকাও দিতে, একটা সাজিয়ে দেবে তার জন্য 1000 টাকা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ইভেন এখন শেখার জন্য অনেকের বাড়িতেও কেউ তেমনই আর কি পারমিশনও দেয় না।
এবার সেখানে যদি বলে যে হ্যাঁ আমাকে এতটা অ্যামাউন্ট দিতে হবে বা একসাথে দিতে হবে, তখন তাদের খুবই সমস্যা হয়। সেই জন্য আমি সেটা এরকমই করেছি যে তোমরা মাসে মাসে দেবে। ঠিক আছে, এই গেল। তাছাড়াও এখন আমি ইনক্লুড করেছি প্রোডাক্ট দেওয়া, সাথে কিছুটা প্রোডাক্ট, যেটা অন্তত টুলসগুলো থাকলো, যার জন্য ওরা ওই টুলসগুলো নিয়ে কাজ করতে পারবে। আমার এখান থেকে আমি ফ্রি প্রোভাইড করি প্রোডাক্ট, ওরা আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করে। আর তাছাড়াও যেটা, যাদের কাজ ভালো লাগে আমি তাদেরকে সাথে সাথে কাজে আসতে বলি, আসো কাজ করো, এখান থেকে করে খাও, আমার কোনো অসুবিধা নেই। যে এরকম না যে আমার বাড়া ভাতে কেউ ছাই দেবে, আমি এটা কখনো মনে করি না। আমি একটা ব্রাইড সাজাতে যে অ্যামাউন্টটা নিই, সেই অ্যামাউন্টটাই আমি একটা স্টুডেন্টের কাছ থেকে নিই। তা আমি কেন বেকার একটা স্টুডেন্টের পেছনে এতটা সময় দিয়ে ওই অ্যামাউন্টটা আমি কেন নেব? হ্যাঁ, এবার একটা জিনিস কি, সেইভাবে যে ওর যেন সুবিধা হয়, তাদেরও যেন সুবিধা। আর একটা জিনিস ইনক্লুড করেছি, সেটা হচ্ছে একটা বই। ওদের জন্য একটা বই বানিয়েছি রিসেন্ট, এই ব্যাচ থেকে আমার চালু হয়েছে। ইচ্ছা আছে বইটাকে আরও ভালো করে আপগ্রেড করব। কেন কি ওই যেটা বিষয়টা থেকে আমি চলে গেলাম, যে আমার শ্বশুরমশাই বলেছিলেন, তারপরে আমার হাজব্যান্ড মানে খুঁজে 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 কোথা দিয়ে শেখাবে, কার কাছ থেকে শেখাবে, এই করে আমি বললাম যে না, ভিএলসিসি থেকে শিখবো, একটা ভালো জায়গা থেকে শিখবো। সেখানে কাজ আমি জানি ভালো, আমি ঠিক করেও নিতে পারবো, কিন্তু স্টেপ বাই স্টেপ মানে কিভাবে শিখতে হয়, কিভাবে যেতে হয়, এগুলো তো আমি জানতাম না। কারণ তখন আমি শুধু নিজে নিজে করতাম কাজ, এবার কিভাবে শেখায় বা ওই বিষয়গুলো আমি জানতাম না। তবে এটা জানতাম ভিএলসিসির মেকআপ খুব একটা ভালো নয়। তবে আমি, সরি এটা বলা আমার উচিত নয়, কিন্তু ওদের থিওরি বেসিক খুব ভালো ছিল। এবার যার জন্য আমি হাজব্যান্ডকে বললাম যে না, আমি ওখান থেকেই শিখবো। ওখান থেকে শেখার ফলে সত্যি আমি মানে থিওরি এত কিছু এত ভালো করে শিখেছি, যার জন্য সেই থিওরিটা এখনও আমি আমার স্টুডেন্টদের দিই, এবং দেখেছি এইগুলোই অন্যান্য জায়গায় শেখায়। এবার আর তাছাড়া মানে অনেকেই বলতো দিদি তুমি একটু শেখাও, আমার এখানে অনেকেই বলতো দিদি তুমি শেখাও, তুমি তো পারো, আমাদের একটু শিখিয়ে দাও। তখন আমি বলতাম না, হচ্ছে আমি তো শুধু সাজাই, আমি শেখাই না, এরকমই বলতাম। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে তারপরে না, ওখানে জয়েন করলাম, করার পর একটা কনফিডেন্স পেলাম যে হ্যাঁ এইভাবে করা যেতেই পারে, একটা সিস্টেম শিখে নিলাম, তারপরে শুরু করলাম। আর এইভাবেই আর কি হেল্প করে থাকি স্টুডেন্টদের। ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি তোমার এই উদ্যোগের কথা শুনে। আর দিদি আরেকটা কথা যেটা যে আহ, বিয়েতে সঙ্গীত, মেহেন্দি, হলদি, তোমার বিয়ে, বৌভাত, তারপরে মানে ভাত কাপড়ের দায়িত্ব, সবটাতেই তোমরা থাকো। কিন্তু যারা গরিব ঘরের মেয়ে, তাদেরও একটা ইচ্ছা থাকে যে আমিও একটু সাজবো গুজবো, কিন্তু এই যে অ্যামাউন্ট, ম্যাক্সিমাম আমি ন্যূনতম বলছি যে 10,000 টাকা বাজেট থাকে, কিন্তু সেটাও হয়তো তারা কোনো সময় দিয়ে পেরে উঠতে পারে না, এমন এমন পরিবার আছে। আমাদের সমাজটা এখনও এতটা আপডেট হয়নি যে 10,000 টাকা ইজিলি দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে তুমি কি ভেবেছো দিদি, সেটা যদি বলো। প্রথমত বলি, যেহেতু টাকি জায়গাটা থেকে বা এই সুন্দরবন জায়গাটা থেকেই আমার কাজ শুরু, বা এখান থেকে এখানকার মানুষ আমাকে ভালোবেসেছে বলে আজ আমি এই জায়গায়, বা আরও 5টা মানুষ আমাকে ভালোবাসছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হতে পারে এখন মানুষ আপডেট হয়েছে, কিন্তু তাও মানুষের কিন্তু একটু হলেও হাত কাঁপে যে একটা সাজানোর জন্য এতটা টাকা দেবো। তারা কিন্তু এটা দেখতে পায় না যে একটা প্রোডাক্টের দাম কতটা হয়। একটা ফেস পাউডার আমরা জানি 100-150 টাকা, আইডিয়াতেও নেই। কিন্তু আমরা একটা ফেস পাউডার কিনছি 3,500-4,000 টাকা দিয়ে, তারপরে ওই ফিনিশিংটা পাচ্ছি। বা একটা ব্রাইড ফোন করে বলছি দিদি জানো তো তুমি আমাকে কালকে 4টের মধ্যে সাজিয়ে দিয়েছো, কিন্তু পরের দিন 4টের সময় আমি শ্বশুরবাড়ি গিয়ে মেকআপ তুলছি। এই যে লং লাস্টিং, তখনও মেকআপটা আছে, এই যে লং লাস্টিং ব্যাপারটা, তার জন্য তো আমাকে ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। এবার কি তাই বলে কি ওটা তো সবাই পারমিট করতে পারে না, অনেক মেয়েই থাকে যাদের ইচ্ছাই থাকে দিদি তোমার কাছে সাজবো, তোমার কাছে সাজবো। সেই জায়গায় দাঁড়িয়ে ইভেন আমার মানে হাজব্যান্ডও বলেছে তুমি এমন একটা অ্যামাউন্ট বা এমন কিছু একটা করো যার জন্য গরিব মানুষরাও হেল্প পায়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার স্টুডিওতে এমন একটা প্রাইস রাখা থাকে, যেখানে আমার স্টুডিওতে এসে ওরা যদি সার্ভিসটা একটু, ওই কষ্টটা যদি একটু করতে পারে, তাহলে আমি আমার হাত খুলে মানে তার বাজেট অনুযায়ী আমি কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই একটা। আর তাছাড়া আর একটা জিনিস, সেটা একটু বলে দিই। যখন এরকম কারো টাকা পয়সার অসুবিধা, ইভেন সে আমার ভেন্যুতে আসতে পারছে না, তখন আমি মানে সেক্ষেত্রে আমি আমার কোনো ভালো স্টুডেন্টকে ওখানে যাওয়ার জন্য সাজেস্ট করে দিই, এবং সেখানকার ডিরেকশান পুরোটাই আমার থাকে, যে তার ফেস কেমন, তার হেয়ার কেমন, সমস্ত কিছু দেখে, ইভেন তার গয়নাগুলো সেইভাবে কিনিয়ে দিয়ে, যে হ্যাঁ এরম এরম করলে ভালো লাগবে, আমার প্রোডাক্ট দিয়ে আমার স্টুডেন্টকে দিয়ে আমি পাঠিয়ে দিই, আমার ভালো প্রোডাক্ট দিয়ে তাকে সাজিয়ে আসে। ঠিক আছে, এইভাবে আর কি। ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি তোমার এই উন্নত চিন্তাভাবনার কথা শুনে। তো দিদি একদম শেষ পর্বে আছি আমরা, অনুষ্ঠানের একদম শেষ যেটা জিজ্ঞাসা করব, বর্তমান যুগে দাঁড়িয়ে তুমি একজন সাকসেস ওম্যান, সফল নারী, তো তুমি আমাদের এই যুগের মেয়েদেরকে কি বার্তা দিতে চাও, মানে নিজের পায়ে, মানে নিজের সফল হওয়ার জন্য বা নিজে কিছু করার জন্য যেসব মেয়েরা ভাবছে তাদেরকে তুমি কি বার্তা দেবে? এটা তো মানে খুবই ভালো কথা যে নিজেদেরকে কিছু করতে হবে, মেয়েদেরকে তো অবশ্যই কিছু করতে হবে। আর মানে আমার ক্ষেত্রে আমি একটা কথা বলি, ছোটোবেলা থেকেই আমার যদি কখনো বই খাতার দরকার হতো, বা কোনো দুল পছন্দ হলো, কি কোনো ড্রেস পছন্দ হলো, আমি কখনো আমার বাবাকে মাকে চাইতে পারতাম না, মানে আমার যেন কোথাও গিয়ে বাধ্য যে চাইবো। হ্যাঁ তুমি জানো হ্যাঁ, না সেই সময় যথেষ্ট সচ্ছল আমার পরিবার, মানে আমার ওটাও কোনো দ্বিধা নেই সেখানে বলতে, কিন্তু আমার যেন মনে হতো, মানে আমার যেন খারাপ লাগে চাইতে, এটা চাইবো ওটা চাইবো। আর তারপর যখন এখানে এসে সমস্যা হলো, তখন তো আমি বুঝতেই পারছি আমাকেই কিছু একটা করতে হবে, সেটা আলাদা বিষয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, বা কারো সচ্ছল পরিবার, সেই জায়গা থেকেও আমি একটা মেয়েকে বলবো, অবশ্যই তোমরা নিজেরা কিছু একটা করো। নিজে একটা কিছু করার পরে সে যদি মাসে 1000 টাকাও পায় না, সেই টাকাটা দিয়ে যখন কাউকে গিফট করবে, হ্যাঁ আমি আমার টাকা দিয়ে তাকে গিফটটা করেছি, বা আমার হাজব্যান্ডকে এটা দিয়েছি, বা আমার শ্বশুরমশাইকে এটা দিয়েছি, বা আমার বাচ্চাটাকে আমি আমার পয়সা দিয়ে, আমার রোজগার দিয়ে এটা দিতে পেরেছি, এর পিছনে যে কতটা আনন্দ, তার কোনো তুলনাই হয় না। সুতরাং আমি তো বলবো আজকালকার মেয়েদের, অবশ্যই তোমরা কিছু একটা করো, নিজেরা কিছু একটা করো, মানে হাতে, এখন তো চাকরির কথা বাদ দাও, অন্তত হাতের কাজ একটা শিখে রাখো। অবশ্যই পড়াশুনো করো, চাকরির জন্য প্রিপেয়ার হও, কিন্তু নিজের হাতের কাজ কিছু একটা শেখো, এটা মানে ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর বিশেষ করে আমার স্টুডেন্টদের সবসময় একটাই কথা বলি, ইভেন ওদের যখন সার্টিফিকেশান হয়, তখন আমি বলি যে তোমরা তোমাদের কাজের দিকে ফোকাস হও, কাজকে ভালোবাসো, কাজ করো, টাকা এমনি তোমার পিছনে ছুটে আসবে, টাকার দিকে তাকাবে না, সবসময় কাজের দিকে ফোকাস হবে, টাকা এমনি তোমার পিছনে ছুটে আসবে। খুব খুব ভালো লাগলো দিদিকে আজ আমরা রেডিও সুন্দরবনের পক্ষ থেকে পেয়েছি। দিদি আমাদের এত ব্যস্ত থাকে সারাদিনে, তার মধ্যেও দিদি সামান্য সময় বার করে আমাদেরকে দিল, তার জন্য দিদিকে আবারও ধন্যবাদ। এবং দিদি কিন্তু আজকের আমাদের বড় একটা উদাহরণ যে এখনকার যুগের মেয়েদের আইডেন্টিটি, নিজস্ব আইডেন্টিটি থাকা দরকার, বাবার পরিচয় বা স্বামীর পরিচয় বা বংশের পরিচয় নয়, প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। তার বড় উদাহরণ আজ আমাদের তনুশ্রী দিদি। আর শ্রোতা বন্ধুরা, আমরা প্রায়ই কিন্তু এমন সব মানে অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করি, আর পরবর্তীকালে আবারও এমন অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণে অবশ্যই সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।